এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার খাটে শোয়ার? তোর কোনো যোগ্যতা আছে আমার পাশে শোয়ার? আমি তো তোমার স্বামী, তাহলে তোমার খাটে শোবার অধিকার তো আমার আছেই। এখানে কি এমন ভুল করলাম বুঝলাম না। তুই আমার কোনো জিনিসে হাত দিবি না। তোর মতো লম্পট দেখলেই আমার গা জ্বলে। বুঝি না তোর মতো মূর্খের মাঝে বাবা কি এমন দেখে আমার সাথে বিয়ে দিল। তবে শুনে রাখ, আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানবো না। তুই আমার দু চোখের বিষ। দেখো, যেভাবেই হোক তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেছে। এখন এমন না করে চলো দুজন মিলে সবটা শুরু করি। আর মানুষের জীবন এই রাতটা বারবার আসে না। রাসেলের কথা শুনেই আরিও ঠাস ঠাস করে রাসেলের গালে থাপ্পড় লাগিয়ে দেয়। রাসেল গালে হাত দিয়েই দাঁড়িয়ে আছে। থাপ্পড়টা এত জোরেই ছিল যে ঠোঁট কেটে রক্ত বেরোয় আসে। খুব শখ না বাসর করার? তুই আর একবার এই কথা আমার সামনে বলবি তো আমি তোর এইটাই কেটে কুকুরকে দিয়ে খাওয়াবো। কেন করছো এমন? তুমি তো আগে এমন ছিলে না। তোমাকে আমি কতটা শান্ত দেখেছি। তোর জন্য আমার সব শেষ হয়ে গেল, শুধুমাত্র তোর জন্য। আমি আমার ভালোবাসার মানুষের কাছে বেঈমান উপাধি পেয়েছি। তোকে তো এই শাস্তি মরার আগে পর্যন্ত পেতেই হবে। আমি তোকে আমাকে বিয়ে করার স্বাদ হরে হরে বোঝাবো। যা এখন ফ্লোরে গিয়ে ঘুমা। আমি ফ্লোরে ঘুমাতে পারি না, তাহলে আমি কোথায় ঘুমাবো শুনি? আর একটা কথা বলবি তো তোর জীব আমি ছিঁড়ে ফেলবো, এই বলে দিলাম। আরোহীর এমন ভয়ঙ্কর কথা শুনে রাসেল অনেকটাই ভয় পেয়ে যায়। আসলে রাসেল আরোহীকে এমন রাখতে আগে কখনো দেখেনি। আপনারা মনে প্রশ্ন রাখতেছে যে রাসেল আর আরোহী কে আসলে, তাই না? তাহলে চলেন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। চৌধুরী বাড়ির চারপাশটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। মেয়েকে ভালো একটা পরিবারে তুলে দিতে চলেছে ভেবে খুব খুশি আরোহীর বাবা মিস্টার আশরাফ চৌধুরী। আরোহী হলো একমাত্র তার মেয়ে। রূপে গুণে কোনো কিছুরই যেন কমতে নেই, তবে ভয়ঙ্কর রাগী আর অহংকারী খুব। এক মুহূর্তের মাঝেই খুশিতে ভরে থাকা বাড়িটা নিস্তব্ধ ছেয়ে যায়। মানে, আরও সেই ছেলের সাথে যে বিয়ে হওয়ার কথা ছিল, সেই ছেলেটা অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, যেটা শুনে আশরাফ চৌধুরী যেন পুরাই ভেঙে পড়ে। এখন তার মেয়ের অসম্মান হবে ভেবে অনেক ছেলেকে বিয়ে করতে বলে, সাথে এটাও বলে তার সব সম্পত্তি লিখে দেবে। অনেকেই রাজি হয়, কিন্তু আশরাফ চৌধুরী তাদের মাঝে কাউকে পছন্দ বা বিশ্বাস হয় না। শেষমেশ আশরাফ চৌধুরী গ্রাম থেকে আসা তার দূর সম্পর্কের ভাইয়ের ছেলের সাথে রাসেলের সাথে বিয়ে দিবে বলে ঠিক করে। ব্যাস, তখন থেকেই রাসেলের জীবনের আলোর বাতি নিভে কি কষ্টের বাতি জ্বলে ওঠে। আপনারা যে প্রথমে শুনলেন ওই কাহিনীটা, ওটা হলো রাসেল আর আরোহীর বাসরাতের ঘটে যাওয়া ঘটনা। কি বাবারা, বুঝছেন তো? তাহলে চলেন বাস্তবে ফিরে যাই। আল্লাহ, কেন যে তুমি এই মেয়ের সাথে আমার জড়ি ফেলাই দিলা বুঝি না। এ তো আমাকে মেরে মেরে একদম তক্তা বানিয়ে দেবে। ইস, কি ব্যথা! দেখো, শাকচুন্নি কি আরাম করে ঘুমিয়ে আছে। মনটায় চায় গলা টেপে মেরে ফেলি। রাসেল এসব ভাবতেছে আরোহীর দিকে তাকিয়ে। আরোহী খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। এদিকে স্ত্রী রুমের ফ্লোরে ঠান্ডায় বেচারা রাসেলের যেন কিছুতেই ঘুম আসছে না। অনেক কষ্টের পরে মশাদের সাথে যুদ্ধ করে ঘুম পড়ে ওর মায়ের আনতে সফল হয়। রাসেল ঘুমে আসে কবির ঘুমে। তখন রাসেলের মনে হলো ওর উপর দিয়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই চিৎকার করে বলে ওঠে। কে কোথায় আসো গো? ছাতা নিয়ে আসো, আমার ঘরের চাল কানা হয়ে বৃষ্টি পড়তেছে। রাসেলের এমন কাণ্ড দেখে আরোই হাসবে না কাঁদবে কিছুই ভেবে পায় না। তারপরেও নিজের হাসিটাকে আটকে রেখে বলে, এই, তোর উপরে বৃষ্টি হচ্ছে না, তুই বৃষ্টি কোথায় পেলি? আমি বুঝি না। রাসেল এবার আরোহীর কথা শুনে সামনের দিকে তাকিয়ে দেখে ওর সদ্য বিয়ে করা বউটা বালতি হাতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রাসেল আরোহীর রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, কেননা আরোহীকে এখন একটু বেশি সুন্দর লাগছে। আসলে এটা সত্যি, মেয়েদের বিয়ের পরে একটু বেশি কিউট লাগে। তাহলে তুমি আমার উপর বৃষ্টি নামাইছো, আমার ঘুমটা নষ্ট করলে কেন? আমি তো 10টার আগে ঘুম থেকে উঠি না। আইছে নবাব সিরাজদৌল্লার বংশধর। ওই মূর্খের বাচ্চা মূর্খ, তুই যে পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছিস। বাবা যদি তোকে এখানে দেখে তাহলে আমার খবর করে ছাড়বে। এই দেখো, কানাকে কানা, ল্যাংড়াকে ল্যাংড়া, আর মূর্খকে মূর্খ বলবে না, তাহলে তারা অনেক কষ্ট পায়। আর তুমি আমাকে সেটা দেখেই বললেই পারতে। পানি দিতে গেলে শুধু শুধু। মূর্খকে মূর্খ বলবো না তো শিক্ষিত বলবো নাকি? ওই, উঠে যা, রুমের সব পরিষ্কার করে গুছিয়ে রাখ, না হলে তোর পিঠের চামড়া তুলে আমি জুতো বানিয়ে বাজারে বিক্রি করব। আর
আমাকে এখন থেকে আপনি করে বলবি। আচ্ছা, আইসে আমাকে অর্ডার দেনেওয়ালা। আমি নিজেই কত মানুষকে অর্ডার দেই, এমনিতেই সকাল সকাল পানি দিয়ে ভিজিয়ে দিল ফজল মাইয়া কোথাকার। আড়াই তো আগেই চলে গেছে। আর রাসেল উঠে উপরের কথাগুলো বলে রাগে কচকচ করতে করতে রুমের দিকে আসে। এই রুমে এসে সবকিছু গুছিয়ে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য ভিতরে ঢুকতে যাবে। দরজা খুলেই যেই না পাটা সামনে রাখতে যাবে, অমনি আরো হীরা জোরে একটা চিৎকার দিয়ে বলে, আহ ওই, তোকে নক না করে ভিতরে আসতে বলেছে কে? হ্যাঁ, আর তুই আমার ওয়াশরুমে কেন? একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দিব, শালা লুইচ্ছা একটা। আপনি কি জানেন না, ওয়াশরুমে গেলে প্রথমে দরজা ভালো করে লক করতে হয়, আর মাছের হাঁড়িতে ঢাকনা না দিলে তো বিড়াল মুখ দিতে আসবেই। নিজেই দরজা লক করেন নাই, এখন শুধু শুধু আমার দোষ দিচ্ছেন। আরও রাসেলের কথা শুনে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, যেটা শুনে রাসেল আরও একটু নরম হয়ে থাকে গালে হাত দিয়ে। একে তো আমার অনুমতি না নিয়ে ওয়াশরুমে ঢুকে ভুল করেছিস, তার উপর আবার জ্ঞান দিচ্ছিস। ওই মূর্খের পোলা, তোর এই মূর্খ মার্কা জ্ঞান নেওয়ার জন্য টাকা দিয়ে দেশের নাম করা ভার্সিটিতে লেখাপড়া করিনি। আর একটা কথা যদি বলেছিস তো আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। ইচ্ছে জ্ঞান পারতে লুইচ্ছা বেটা। শোনেন ম্যাডাম, জ্ঞান শুধু নামি দামি ভার্সিটিতে পড়লেই পাওয়া যায় না, জ্ঞান নিজেই নিজেই উপলব্ধি করতে হয়। কি হবে ওইসব জ্ঞান দিয়ে, যে জ্ঞান মানুষকে সম্মান করতে শেখায় না? আমি মূর্খ হলেও মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা খুব ভালোভাবেই জানি। না, এই ফকিরের পোলা তো দেখছি আমার কান ঝালাপাড়া করে ফেলবে। ওই দেখ, মায়ের খেতে না চাইলে সর এখান থেকে, আমি রেডি হয়ে অফিস যাব। আচ্ছা ঠিক আছে, নিজে বলবে কিছুই না, আমি বললেই যত দোষ। আসলে আমি গরিব, এটা কি আমার দোষ নাকি আমার ভাগ্যের দোষ? যদি চাকরির ডিজেকশনের মতো প্রফেশন পরিবর্তন করা যেত, তাহলে আমি এই গরিবটাকেই পরিবর্তন করে ফেলতাম। অন্তত বউয়ের মুখে এসব শুনতে তো হতো না। রাসেল এসব বলছে আর মুখের কোণে রহস্যময় একটা মুচকি হাসি উন্মোচন করতেছে, যে হাসির মানেটা এখনো আমার অজানা। তবে স্বভাবক সবটাই পুই পুই করে হিসাবে পাই পাই করে বুঝিয়ে দেবো কেমন। রাসেলও ফ্রেশ হয়ে নিচে চলে আসে, আর নিচে এসেই দেখতে পায় মিস্টার আশরাফ চৌধুরী আরোহীর সাথে কথা বলতেছে। আরোহিমা, তুই রাসেলকে নিয়ে একা রুমে চলে আসলি কেন? আর তোর কালকে বিয়ে হয়েছে, আজকে অফিসে যেতে হবে কেন? আমার মান সম্মান যা আছে সব কি বাংলার মাটিতে মিশিয়ে দিবি? বাবা, আমি তোমার কথা রাখতে ওকে বিয়ে করেছি, তখন তো বলিনি ওকেই আমার স্বামী হিসেবে মানতে হবে। আমি এই ফকিরের পোলার মূর্খের বাচ্চাকে কোনো দিন স্বামী হিসেবে মানতে পারবো না। কেন পারবি না? ও হতে পারে গরিব, কিন্তু দেখতে শুনতে তো সিনেমার হিরোদের থেকে কোনো অংশে কম না। গ্রামের গাইয়া ভূত নাকি আবার সিনেমার হিরো? ঢং থেকে বাঁচি না, যেখানে নিজের নামের পাশে লাগিয়ে রেখেছে কালো ভূত। আরোহী আশরাফ চৌধুরীর কথার মাঝে রাসেল সেখানে গিয়ে বলে, চাচা, আমি কিন্তু গ্রামে থাকতে যাত্রাপালায় অভিনয় করতাম, আমাকে সবাই মিলে নায়কের চরিত্র দিত, আমি নাকি নায়কের চরিত্রে বেশি মানাতাম। রাসেলের কথা শুনে আশরাফ চৌধুরী খুব করে রেগে উঠে যায়। আর রাগ হবেই না কেন বলেন, তাই না? শ্বশুরকে বলতেছে চাচা। ঠাটিয়ে একটা থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দেব। হারামজাদা, তুই এখন আমার মেয়ের জামাই, আর আমাকে বলতেছিস চাচা করে? যার স্বামী সেই আজও আমাকে স্বামী মানে না, তাহলে আপনাকে আমি কোন অধিকারে বাবা বলে ডাকবো? আমার কি যোগ্যতা আছে আপনাকে বাবা বলে সম্মান করার? সেটা না হয় মানলাম, তোকে আরোহী স্বামী হিসেবে মানে না, তবুও তোকে বাবা বলে ডাকতে হবে আমাকে। আর একবার চাচা বলেছিস তো খবর আছে। আর আরোহী, আজকে তোর অফিসে যেতে হবে না, আমি ম্যানেজারকে দিয়ে কল দিচ্ছি, সে নিজেই সামনে নিচ্ছে। আমি এই কথাটা তোমার শুনতে পারবো না। এই ফকিরের পোলার সাথে সময় নষ্ট করার থেকে অফিসে গিয়ে বসে থাকা অনেক ভালো। আচ্ছা, তাহলে ঠিক আছে যা, তবে তোকে আজকে থেকে রাসেলকে সাথে নিয়ে অফিসে যেতে হবে। হোয়াট দি ফুচকা, কি বলতেছো এসব? ইউ আর ম্যাড ড্যাড, তুমি পাগল হয়ে গেছো। এই গেঁয়ো ভূতকে আমি আমার সাথে অফিসে নিয়ে যাব? হ্যাঁ ঠিকই বলছি, তোমাকে রাসেলের সাথে অফিসে যেতে হবে। সে তুমি রাসেলকে অফিসে যেভাবে রাখতে পারো। আম্মা জান, আমার সব কথা বুঝলেও না বুঝে বলো,
তাহলে তোমার সব সম্পত্তি এতিমখানায় দান করে দিই। ফকিন্নির বাচ্চা, আমাকে মাইন্ড কাচ্চি ভাই ফেলে মজা নিচ্ছিস তাই না? তোকে আমি অফিসে দপ্তরের জব করাইয়া এমন অত্যাচার করুম যে 7 দিনের বাপের নাম ভুলে মায়ের নাম মনে করবি। কি হলো আম্মাজান, এভাবে কথা না বলে নিজের ভিতর ভিতর কি বলতেছিস আর হাসতেছিস? ঠিক আছে, আমি ওকে নিয়ে যাব, তবে শর্ত হলো অফিসে আমার সাথে তার বিয়ে হয়েছে বলতে পারবে না, আর আমি যা বলবো সেটাই ওকে শুনতে হবে। এখন তুমি শোনো, ফকিরের বলা রাজি আছে নাকি? বাবা রাসেল, তুমি কি তোমার বইয়ের হাতে কোরবানি ছাড়া আরোহী মামুনির কথায় রাজি আছো? বাবা আপনি রাজি আছেন, তাহলে আমি কি রাজি না হয়ে পারি? এমনিতেই আমি তার হাতের কোরবানের পশু হয়েই গেছি। এসব কথা বলে আরোহী রাসেলকে সাথে নিয়ে বাইরে এসে আরোহী একটা প্রাইভেট কারে ওঠে আর রাসেলকে দূরে দেখিয়ে বলে, যেটা শুনে রাসেল তো অবাকের চরম পর্যায়ে। ওই যে একটা বাইসাইকেল দেখছিস, সেটা করে তুই এই ঠিকানায় চলে আয়। আমার কাছে বসা বা সাথে যাওয়ার কোনো যোগ্যতা তোর নেই। কিন্তু আমি তো আপনার অফিস চিনি না, তাহলে এই সাইলে চেপে আসবো কিভাবে শুনি? রাস্তায় যে কাউকে বলেই এই অফিসের কথা বলে দিবে। তুই কিভাবে আসবি সেটা তোর ব্যাপার, আমি কিছু জানি না। এখন যা, সর এখান থেকে। ঠিক আছে ম্যাডাম, আপনি যান, আমি আপনার পিছনে পিছনে আসতেছি। হুম, ঠিক আছে, তবে এই পথ সাইকেলে আসতে 30 মিনিট সময় লাগে, আর এর মধ্যে থেকে 1 মিনিটও যদি বেশি লাগে তাহলে তোর উপরে কেয়ামত শুরু হবে। সেটা তোর মূর্খ মার্কা মেমোরিতে সেট করে নে। আন্ডারস্ট্যান্ড? নাও ইউর টাইম ইজ স্টার্ট। হ্যাভ এ গুড জার্নি, ফকিরের ফোলা। আর ওই কথাটা বলেই সেখান থেকে চলে যায় গাড়ি নিয়ে। আর এদিকে রাসেল দ্রুত সাইকেলটা নিয়ে চলতে শুরু করে। এই জন্যই বলি কাজ শিখে রাখা ভালো। ভাগ্যের রাসেল সাইকেলটা চালানো শিখেছিল, না হলে তো কপালে এমনিতেই দুঃখ, সাথে আরও কষ্ট জগত। রাসেল লোকের থেকে শুনে নিয়ে অফিসে পৌঁছে যায় ঠিকই, কিন্তু দারোয়ান বেটা ওকে কিছুতেই ভেতরে যেতে দেয় না। এর আগে রাসেলের মাথা ফেটে যাচ্ছে। এমনিতেই সময় শেষের দিকে হাতে থাকা পুরাতন ঘড়িটার দিকে তাকিয়ে দেখে আর মাত্র 5 মিনিট আছে। রাসেল দারোয়ানকে অনেকভাবেই বোঝায়, কিন্তু কোনোতেই কাজ হয় না। এদিকে আরোহীর কেবিনটা সেখানেই ছিল। সেই 5 তলা থেকে গেটের দৃশ্যটা স্পষ্ট দেখা যায়। আরোহী রাসেল আর দারোয়ানের কাহিনী দেখে আর মনে মনে ভাবছে, এসেছিস তো 7 মিনিট আগে, কিন্তু তাতে কি? এসেছিস তো 7 মিনিট আগে, কিন্তু তাতে কি? তুই তো গেট পার হতে পারিসনি। এখন শুধু ভিতরে আয়, তারপরে দেখ কি করি। আরোহী দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখে ওর 30 মিনিট শেষ। তাই ঠোঁটের কোণে মুচকি একটা হাসি এনে অফিসের কাজের লোককে ডেকে বলে দেয় রাসেলকে ওদের নতুন দপ্তর। তাই সে যেন তাকে এগিয়ে নিয়ে আসে গেট থেকে। আর ওর কথা শুনে লোকটি সেখানে চলে যায়। এই হাত, তুমি ওনাকে ভিতরে আসতে দাও। ম্যাডাম আসতে বলেছে, আর উনি আজ থেকে আমাদের অফিসের দপ্তরে কাজ করবে। ভালো করে চিনে রাখো। দপ্তর নাম শুনেই রাসেল তো অবাক হয়ে যায়। আর অবাক হবেই না কেন, নিজের বউর কোম্পানিতে নাকি দপ্তরে চাকরি করতে হবে। আর আগে রাসেলের মাথা এমনিতেই গরম হয়ে আছে, সাথে এই কথা শুনে গরম হয়ে যায় আর মনে মনে ভাবে, আমাকে তোমার গোলাম বানিয়ে কষ্ট দেওয়ার জন্য এই ব্যবস্থা করতেছো তাই না আরোহী? সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। সমস্যা নেই, তোমার যত ইচ্ছা হয় না কেন আমাকে কষ্ট দিও, তবুও আমি তোমাকে ছেড়ে যাব না। তোমার ওই রাগী ফেসটাই আমার ভালো লাগে। আমার কিউট রাগী বউ। এই যে মিস্টার রাসেল, এভাবে তাকিয়ে না থেকে চলেন ভেতরে। আর নিজের নামটা কি লিখতে পারেন, নাকি সেটাও টিপসই দিতে হবে? মূর্খ হতে পারি, তবে নিজের নামটা 1000 বার চেষ্টা করে করে শিখেছি। তবে সেটা সাইন, কেননা আমি শুনেছি বানান হয়তো ভুল হতে পারে, তবে সাইন যেমনভাবেই হোক না কেন সেটা ভুল হয় না। ওরে বাবা, তাই নাকি? তাহলে তো দেখছি আপনি অনেক ট্যালেন্টেড। এটা কি বললেন? আমি তো বুঝতেই পারলাম না। আপনি নিশ্চয়ই আমার নামে বকা দিলেন তাই না? আরে ম্যাডাম, আপনাকে এ কোন পাগলের পাল্লায় ফেললো? আমি তো এক মুহূর্ত থাকলেই পাগল হয়ে যাব। এই, আপনি চলেন তো। ঠিক আছে চলেন। আর শোনেন, আমাকে ভুলেও বকা দেবেন না, তাহলে আমি আপনার নামে ম্যাডামের কাছে লিখিত বিচার দেবো। আপনি তো লিখতেই পারেন না, তাহলে লিখিত বিচার কীভাবে দিবেন শুনি? হুম, আপনি মনে হয় গুগল মামাকে চেনেন না,
তাকে বললে সবকিছুই লিখে দেয়, আমিও সেটাই করব। গাধার বাচ্চা গাধা। গুগলে ভয়েস টাইপ করতে হলে কম্পিউটার অপারেটর করা জানতে হবে, কিন্তু আপনি তো কিছুই জানেন না। এভাবে ওরা কথা বলতে ভিতরে চলে আসে। রাসেল রফিকের দেখানো জায়গায় সাইন করে চলে আসে। রাসেলের সাইন দেখে তো রফিক এক ধ্যানেই তাকিয়েছে। কেননা মূর্খ মানুষ এত সুন্দর করে নীলভোর সাইন কিভাবে করতে পারে। রাসেল আরোহের কেবিনের সামনে এসে আসতে পারি ম্যাডাম? হুম, আয়। ধন্যবাদ বউ, সরি ম্যাডাম। এইভাবেই সম্মান করে কথা বলবি। আর তোকে আমি কয় মিনিট সময় দিয়েছিলাম, আর তুই এসেছিস কত দেরি করে। ঘড়ি দেখ। আমার কি দোষ? এই খচ্চর দারোয়ান বেটাই তো আমাকে ভেতরে আসতে দিল না, আমি তো অনেক আগেই এসেছি। আসতে দিবে কি করে? তোকে দেখাই তো চাই চোর চোর, যদি কিছু চুরি করে নিয়ে যাস। তাই তো আসতে দিতে চাইনি। ম্যাডাম, গরিব হতে পারি, তবে চোর না। পেটের ক্ষুধার সামলাতে না পেরে পানি খেয়ে থাকবো, তবুও কারো জিনিস চুরি করে খামো না। এই নীতি আমার বাবা মা আমাকে শেখায় নাই। আরোহী রাসেলকে ওর মুখের সামনে কথা বলতে দেখে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে দেয় আর বলে, নিজেকে নিজের জায়গায় রাখ, আর আমার সামনে থেকে গিয়ে জলদি নিচে গিয়ে 5 মিনিটের মধ্যে কফি বানিয়ে নিয়ে আয়। কফি ঠান্ডা হলে তোর খবর আছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। রাসেল লিফটের কাছে সবার সাথে দাঁড়িয়ে আছে। রাসেল তো অবাক, ওর সামনে ছেলে মানুষ লিফটে উঠলো আর বের হলো মেয়ে হয়ে। সেটা দেখে রাসেলও লিফটে উঠতে চাইলো, কিন্তু কিভাবে উঠতে হয় সেটা তো রাসেল জানেই না। তাই সিঁড়ি দিয়ে হেঁটেই নিচে নেমে এসে কফি নিয়ে আরোহীর কাছে অনুমতি নিয়ে চলে আসে। ম্যাডাম, এই নেন আপনার গরম কফি, আমি একদম স্পেশাল করে বানিয়ে আনছি। তুই এখনো লেট করেছিস, তাই তুই এখন এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকবি কান ধরে। কি? আমি অফিসে সবার সামনে কান ধরবো? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? আমি বাজারে বিক্রি করে দিছি। যেটা বলছিস সেটা কর। তোকে আমি মারতে চাই না, কারণ তোকে মেরে মেরে আমার হাত ব্যথা হয়ে গেছে। রাসেল আর কোনো কিছুই বলল না। আরোহীর কথা মতো রাসেল এক পায়ে দাঁড়িয়ে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এমনিতেই 5 তলা ওঠানামা করতে ওর পাটা ব্যথা হয়ে গেছে। রাসেলের দাঁড়িয়ে থাকতে খুবই কষ্ট হচ্ছে, তবুও যেন আরোহীর মনে কোনো দয়া হচ্ছে না। এমন সময় আরোহীর সামনে একটা সুদর্শন পুরুষের আগমন ঘটে। তার নাম হলো আবির, আর আবির হলো আরোহীর বয়ফ্রেন্ড। আবির আসতেই আরোহী উঠে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে, যেটা দেখে রাসেলের কলিজায় আগুন ধরে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। রাগে শরীর চলে যাচ্ছে। জান, কেমন আছো? আর তোমার সাথে তো দেখাই হয় না আমার। আরে জান, আর বইলো না। আমি একদম ভালো নেই এদের চালাই। ঠিকভাবে তো কাজ করবেই না, বরং খালি কাজে ফাঁকি দিয়ে আমাদের লস করিয়ে দিবে। এদের কেন কোম্পানিতে রাখো? বের করে দাও। আরে শালাকে দেখতেই লাগে চোর। না, উনি আমাদের কোম্পানিতে আজকেই জয়েন করেছে দপ্তর হিসেবে। 1 কাপ কফি আনতে বলেছি, সেটাও ঠিক করে আনতে পারেনি। তাই একটু ব্যায়াম করাচ্ছি ওকে। ভালো করেছো। এখন আমাকে 10,000 টাকা দাও তো, আমি একটু বাইরে যাব বন্ধুদের সাথে আড্ডা দিতে। আরে বাবু, তোমার টাকা লাগবে সেটা তো আমাকে বলবে, তাই না? আমার টাকা মানেই তো তোমার টাকা। এই না, 20,000 টাকা। আচ্ছা বেবি, আমি তাহলে আসি। আর এদের কখনো ছেড়ে কথা বলিও না কিন্তু। এরা কোম্পানিকে লস করালেই আমার লস। বাবু, ঠিক আছে। আর সাবধানে দেখে শুনে যেও, কেমন? ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড তাই না? আমি আপনার স্বামী, সামনে থাকতে এমন করলেন? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। দেখেছিস আমার যোগ্য মানুষ কে, কত সুন্দর দেখতে। আর আইছিস কেউ ভূত হয়ে আমাকে বউ বানাতে? তোদের মতো পুরুষদের তো লজ্জা থাকা দরকার। নিজেদের লেভেল না দেখে কাজ করিস। ম্যাডাম, আপনার বয়ফ্রেন্ড তো আমার থেকেও মূর্খ। নিজের প্রেমিকাকেই এটা সেটা দিতে হয়, আর সে আপনার থেকেই টাকা নিয়ে গেল। ম্যাডাম, এটা ভালোবাসা না, বরং টাকা নেওয়ার ধান্দা। আমার কথা মিলিয়ে নিয়েন। রাসেলের কথা শুনে আরোহী ঠাস ঠাস করে গালে থাপ্পড় দিয়ে বাংলাদেশের মানচিত্র এঁকে দেয়। তোর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এই সব কথা বলার? তোকে এই সাহস কে দিয়েছে বল? আর একবার তোর মুখে এই সব শুনেছি তো তোর কলিজা ছিঁড়ে ফেলবো। ম্যাডাম, আপনি যে কত বড় ভুল করতেছেন সেটা একদিন নিজেই বুঝতে পারবেন, কিন্তু সেদিন ক্যালকুলেটর দিয়েও ওকে দেওয়া টাকার হিসাব মেলাতে পারবেন না। এই, তুই আমার চোখের সামনে থেকে যা। আর ওইটা তোর চেয়ার, ওখানে বসে মাছি তারা। লুচ্চা কথা কর।
রাসেল চোখের কোণে জমে থাকা জল মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে ওর চেয়ারে এসে বসে পড়ে। সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়েছে, তাই নিজেকে যতটা পারলো শান্ত করলো। রাসেল, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আর আমি ম্যাডামকে এতটা রাগি মুডে কখনো দেখিনি। না, কিছুই হয়নি, ওই আমার চোখে একটু ময়লা গেছিল তাই। কোনটা ময়লা পড়ার পানি আর কোনো আঘাতের পানি, সেইটাই বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। চিন্তা করেন না, আসলে ম্যাডাম অনেকটাই রাগী তো, তাই এমনটা করেছে হয়তো। হয়তো। আচ্ছা, আপনি এখন গিয়ে কাজ করেন, ম্যাডাম দেখলে আবার আরেক কাণ্ড ঘটে যাবে। রাসেল বলাতে রফিক সেখান থেকে চলে যায়, আর রাসেলও বসে থাকে। কোনো কাজ তো নেই সেটা ছাড়া। এদিকে দেখতে দেখতে অফিস টাইম শেষ হয়ে যায়, আর ওই রাসেলের সাথে শুধু অত্যাচার করেই গেছে। বাসা যাবার সময় রাসেলকে না বলে আরোহী চলে যায়। রাসেল ছুটে যাওয়ার পরও সেখানেই বসে আছে। রফিক আজকে দেরিতে যাওয়ার কারণে রাসেলকে দেখে এগিয়ে যায়। কি ব্যাপার রাসেল, তুমি এখনো যাওনি? সবাই তো অনেক আগেই চলে গেছে, আমি একটা কাজের জন্য দেরি করলাম। কই, ম্যাডামকে তো যাইতে দেখলাম না, আর আপনি বলতেছেন সবাই চলে গেছে। ওই মিয়া, আপনি আমার সাথে মজা লন তাই না? রাসেলের কথা শুনে রফিক আরোহীর কেবিনটার দিকে তাকাতে বলে, আর রাসেল তাকিয়ে দেখে আসলেই আরোহী চলে গেছে, যেটার জন্য রাসেল মনে মনে ভাবে। চলে গেল, অথচ আমাকে একটাবারের জন্য বলেও গেল না। আমি ওর কাছে এতটাই মূল্যহীন ছেলে? রাসেল, এখন তাহলে চলে যাও, আগামীকালকে আবার ঠিক সময়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকেন কেমন? তুমিও ভালো থেকো। রাসেল আর কোনো কথা না বলে অফিস থেকে সোজা একটা জায়গায় গিয়ে তিনজন স্যুট বুট পরা লোকের সাথে ইংরেজিতে কথা বলেই বাসায় চলে আসে। ইংরেজিতে কেমন পারে, আর রাসেলকে সেটা গল্পের সাথেই থাকেন, বুঝতে পারবেন কেমন। রাসেল, তোর আসতে এত লেট কেন হলো? আর ওই তো সে কখন এসে ফ্রেশ হয়ে পুরাতন হয়ে গেছে। রাসেল কিছু বলতে যাবে তার আগে আরোহী সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, বাবা, আমি ওকে গাড়িতে নিয়ে আসার সময় একটা পার্কের কাছে এসে বলে কিনা ওকে নামিয়ে দিতে। আমি নামিয়ে দিতে মানা করেছিলাম বলে আমার গায়ে হাত তুলেছিল। এখন না জানি কোন মেয়ের সাথে পোস্টি নষ্টি করে বাসায় ফিরলো। আরোহীর কথা শুনে মিস্টার আশরাফ চৌধুরী তো সেই লেভেলের খেপে যায়, আর রাসেলের গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় দিয়ে রাগী কণ্ঠে রাসেলকে বলে, রাসেল, তোর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত তুলিস? সেখানে আজ পর্যন্ত আমি নিজে আরোহীকে কখনো ফুলের টোকাও দিইনি। আমি এমন কিছুই করিনি, আপনি বিশ্বাস করেন, ম্যাডাম সবটাই বানিয়ে বলতেছে। বানিয়ে আরোহী নয়, বরং বানিয়ে তুই বলতেছিস। তোকে বিশ্বাস করাটাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে। দেখেছো বাবা, আমি আগেই বলেছিলাম এইসব লম্পটরা শুধু সুযোগ খোঁজে কি করে ধনী মেয়েদেরকে বিয়ে করে অত্যাচার করে সব কিছু আত্মসাৎ করা যায়। রাসেল, নেক্সট টাইম আমার মেয়ের সাথে উঁচু গলায় কথা বললে সাবধানে বলিস। আমি যদি জানতে পারি, তোর লাশ মাটিতে দেবার মতো জায়গা পাবি না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এটা ভালো করেই মনে রাখবো। দেখ কেমন লাগে, আমার সাথে পাঙ্গা নিলে এমনই হয়। আজকে শুধু ট্রেলার দেখালাম, পরে পুরো সিনেমা দেখাবো। শুধু একটু ধৈর্য ধরে থাক কয়েকদিন। রাসেল কিছু না বলে সোজা রুমে এসে ব্যাগ থেকে কাপড় বের করতেই একটা কাঠ ঠাস করে মাটিতে পড়ে যায়, যেটা রাসেল আরোহীকে নেবার আগেই ছো মেরে নিয়ে নেয়।